নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। ব্লাড ব্যাংকগুলিতে চাহিদা অনুযায়ী রক্ত যেন মজুদ থাকে, তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা প্রয়োজন। কারণ রক্তের চেয়ে বড় কোনো দান হতে পারে না। রবিবার বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথাই বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার অফিস গৃহে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। রক্তদান শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন, রক্তদানের চাইতে বড় দান আর কোনো কিছু হতে পারে না। ব্লাড ব্যাংকগুলিতে চাহিদা অনুযায়ী রক্ত যেন মজুদ থাকে, তার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা প্রয়োজন। নির্বাচনের সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের কিছুটা সংকট দেখা দেয়। রাজ্যে 14টি ব্লাড ব্যাংক রয়েছে, তার মধ্যে 12টি সরকারি এবং 2টি বেসরকারি। কোনো রোগীর অস্ত্র পাচারের ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়, তাই ব্লাড ব্যাংকের রক্তের মজুদ থাকা অত্যন্ত জরুরি। বর্তমানে 1 ইউনিট রক্ত দিয়ে 3 থেকে 4 জন মুমূর্ষু রোগীকে বাঁচানো সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এবং আমাদের ব্লাড ব্যাংকে রক্তের যে মজুদ, সেটা যাতে ডিমান্ড এবং সাপ্লাই সবসময় যাতে তার সমতা থাকে, তার জন্য এই ধরনের রক্তদান শিবিরের খুবই প্রয়োজন। এক এক সময় কোভিডের সময় আমরা দেখেছি বা পেরিনিয়াল যে ইলেকশন হয়, নির্বাচন হয়, তাতে করে রক্তের একটু ঘাটতি আমাদের এই ব্লাড ব্যাংকে দেখা যায়। ত্রিপুরাতে 14টার মতো ব্লাড ব্যাংক না, এর মধ্যে 12টা গভর্নমেন্টের আর 2টো প্রাইভেট। আমরা নিজেরাও যখন সার্জারি করতে লাগতাম, যদি রক্ত ওই পেশেন্টের মুমূর্ষ দেখতে যদি দেখা যায় যে রক্ত 10 গ্রামের নিচে আছে, বা সেই অস্ত্রোপচারের সময় যদি দেখা যায় বেশি রক্তক্ষরণ হতে পারে, তবে অ্যাটলিস্ট 2 ইউনিট ব্লাড হাতের সামনে রাখতে হবে। তো তার জন্য ব্লাড ব্যাংকের রক্ত যদি থাকে তাহলে অনেক সুবিধা হবে। রাজ্য সরকার ত্রিপুরার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজে পূর্বে 100টি আসন ছিল, বর্তমানে আসন সংখ্যা বৃদ্ধি করে 150টি করা হয়েছে। ত্রিপুরার রাজ্যে ডেন্টাল কলেজ চালু করা হয়েছে, নতুন করে আরও একটি মেডিকেল কলেজ চালু হতে যাচ্ছে। জেলা হাসপাতালগুলিতে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। জেলা হাসপাতালগুলিতে ট্রমা সেন্টার চালু করা হচ্ছে, সামাজিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে উন্নত করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে। স্বাস্থ্য ব্যবস্থা কি পর্যায়ে আছে তার স্ট্যাটাস কি সেটা আমরা জানি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা উঁচু জায়গায় থেকে যদি কেউ পড়ে যায় বা ক্যাপাসিটির কারণে সমস্যা হলে ট্রমা সেন্টারের খুব প্রয়োজন। সেইগুলো আস্তে আস্তে গভর্নমেন্ট আমরা শুরু করছি। উপকূলীতে আমরা সব আস্তে আস্তে আমরা ট্রমা সেন্টার আমরা সেখানে ওপেন করছি। আমরা কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা সামনে করেছি, সেখানে এখন কার্ডিয়াকের প্রবলেম হলে যাদের পরিস্থিতিতে ওদের সেবা দেওয়া যায় সেই ব্যবস্থা ওখানে করা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।
সনাতনী সংস্কৃতি ও রীতিনীতি অনুযায়ী রবিবার রানীর বাজারে কুম্ভ কালী মন্দিরে উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে এই মন্দিরের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্তরা উপস্থিত ছিলেন। রাজ্যবাসীর সার্বিক কল্যাণ কামনায় এদিন বিশ্ব শান্তি যজ্ঞ হয়। এই যজ্ঞে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীও। পাশাপাশি নবনির্মিত কুম্ভ কালী মন্দির পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ রক্ষায়, বৃক্ষরোপণ এবং একটি জীবন বাঁচাতে মহৎ রক্তদানের গুরুত্বের উপর আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিমত ব্যক্ত করে বলেন যে ভক্তিপূর্ণ পরিবেশে এই অঞ্চলের মানুষের মধ্যে সনাতনী সংস্কৃতি ও চেতনার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কুম্ভ কালী মন্দির। এমন একটা জায়গায় যেখানে মানুষকে মানুষ চিনতে পারে, মন্দিরের মধ্যে আছে। আজকে এত ভালো লাগলো এখানে যখন এখানে যারা ব্লাড ডোনেশন দিচ্ছিল, এই ডোনেট করার মধ্যে এবং ব্লাড নেওয়ার সময় মানুষের মধ্যে একটা ঐশ্বরিক একটা চিন্তা ভাবনা কিন্তু আসে। তখন মনে হয় যে আমি আজকে রক্ত এখানে দিচ্ছি, এই রক্ত কোন ভেদাভেদ নেই, কার কাছে যাবে, যিনি দিচ্ছেন উনিও জানেন, আর যিনি গ্রহণ করেন উনিও জানেন না কার রক্ত আজকে আমার এখানে এসেছে। আমরা পরিবারের রক্তের সম্পর্ক বলি, আমার রক্তের সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই, কিন্তু রক্তই একমাত্র ধর্ম যে মানুষকে বারবার পরিচয় করিয়ে দেয় যে আমরা সবাই, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। আমাদের স্বামী বিবেকানন্দ স্বীকার করে বারবার বলেছেন যে আমাদের হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম এবং সমস্ত ধর্মের প্রতি একই। এই হিন্দু ধর্মের যারা বিশ্বাস করেন সব ধর্মকে ওরা সম্মান করেন, হয়তো অন্য ধর্মের মধ্যে সেটা সেরকম ভাবে দেখা যায় না। এবং সেটাই আজকে রক্ত দানের মাধ্যমে আমি যেটা বলার চেষ্টা করেছি, মন্দিরের মধ্যে আসা আমরা দেখি যখন মা করে আমরা আওয়াজ করি, যখন ইকো হয় মন্দিরে, যখন কুম্ভযাত্রী হয় আপনারা দেখবেন সব মন্দিরেরই কিন্তু এরকম হয়, তখন তার যে একটা ইকো তৈরি হয়, কনসেন্ট্রেশন আমাদের কানের মাধ্যমে যখন ভিতরে যায় তখন আমরা ঈশ্বরকে দেখা আমরা। বাংলাদেশের চলমান অস্থিরতা, সাংবাদিকদের উপর আক্রমণ এবং হত্যার প্রতিবাদে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রবিবার এই বিক্ষোভ প্রদর্শন করা হয় আগরতলা প্রেস ক্লাবের সামনেই। এই পরিস্থিতি তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানায় আগরতলা প্রেস ক্লাব। অশান্ত বাংলাদেশের বর্তমানের পরিস্থিতি উদ্বেগজনক। এ চলমান পরিস্থিতির শিকার হয়ে আক্রমণের মুখে এবং হত্যা হয়েছে বহু সাংবাদিক। এর প্রতিবাদে রবিবার দুপুরে সরব হয়েছে আগরতলা প্রেস ক্লাব। এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখায় সাংবাদিকরা। উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভির সম্পাদক সুবল কুমার দে। তিনি এ পরিস্থিতির দুঃখ প্রকাশ করে বলেন, একের পর এক স্বাধীনতা আন্দোলন দেখেছেন, কিন্তু বাংলাদেশের বর্তমান যে আন্দোলন সংগঠিত হয়েছে তা অত্যন্ত অপ্রত্যাশিত। বিশেষ করে বিশ্বের মধ্যে যতগুলি দেশ রয়েছে তার মধ্যে যেসব দেশে সাংবাদিকরা আক্রান্ত হয় এমন 15টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। কিন্তু এই সাংবাদিকতার পেশায় যারা রয়েছে তাদের বর্তমান মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুর্বিষহ হয়ে গেছে। তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশে বর্তমানে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে দেখা গেছে সাংবাদিকদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হল বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পর্যন্ত বলেছেন দায়িত্ব ছেড়ে দেবেন। কারণ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে বাংলাদেশের মহিলারা পুরোপুরিভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আরো বলেন, বাংলাদেশ সীমান্তের ওপারে সংখ্যালঘু মানুষের ভিড়, আবারও শরণার্থীর আশঙ্কা দেখা দিয়েছে। ভারত সরকার বলেছে শরণার্থীদের এবার আর পুনর্বাসন দেওয়া যাবে না, কিন্তু এই লোকগুলিকে কে রক্ষা করবে? পাশাপাশি তিনি দায়ী করলেন আমেরিকাকে। তিনি বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন বাংলাদেশের এই অশান্তির জন্য দায়ী আমেরিকা এবং এই কুকর্মের দায় এড়াতে পারবেন না আমেরিকা। যাই হোক, আজকের এই পরিস্থিতি থেকে আপিল করা হচ্ছে যারা মানবাধিকার কর্মী রয়েছেন তারা এগিয়ে আসুন।
পাশাপাশি সাংবাদিকদের রক্ষার প্রসঙ্গে বলেন, শনিবার চট্টগ্রামে সংখ্যালঘুদের যে আন্দোলন সংগঠিত হয়েছে, এর মতো সাংবাদিকরা যাতে ঐক্যতা বজায় রাখে, তাহলে তাদের কেউ ক্ষতি করতে পারবে না। বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকদের কলমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, এর থেকে মুক্তি চায় সে দেশের সাংবাদিকরা। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়ে বলেন, ভারতের সাংবাদিকরাও খুব একটা সুখে নেই। বাংলাদেশে একটার পর একটা স্বাধীনতা যুদ্ধ আমরা দেখছি, এবং এইবারে স্বাধীনতা যুদ্ধটা সবচেয়ে বেশি ওয়ার্স। পৃথিবীর যতগুলি বিপ্লব হয়েছে সবগুলি বিপ্লবের মধ্যে ওয়ার্স হলো সেটা এবারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আর মিডিয়া, পৃথিবীতে 180টি দেশ আছে, 180টির মধ্যে বাংলাদেশের অবস্থান 165। পৃথিবীর নিকৃষ্ট সাংবাদিকতার পেশার উপর যারা আক্রমণ করে, সেই 15টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। সুতরাং আমরা যারা গর্বিত অনুভব করি এই পেশায় থাকার জন্য, মানুষের পাশে থাকার জন্য, আমাদের পাশে মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুঃসহ হয়। কারোর জীবনে কোনো নিশ্চয়তা নেই। যেভাবে সাংবাদিকদের আমি 2-4টা ছবি পেয়েছি, ঝুলিয়ে রেখেছে, মেরে দুপা ঝুলিয়ে রেখেছে মাথা নিচে থেকে দিয়ে, এরকম নৃশংসতা সাংবাদিকদের বিরুদ্ধে। এই সমস্ত ঘটনা এখন যে বর্তমান যিনি প্রধান বাংলাদেশের মুখ্য চিফ উপদেষ্টা ডক্টর ইউনূস, উনিও কালকা দুঃখ প্রকাশ বলছেন উনি পারবেন না, উনি ছেড়ে দেবেন, এইভাবে চলতে থাকবে। কিন্তু কে কার কথা শুনে? প্রতিদিন গণ্ডগোল হচ্ছে, প্রতিদিন হুজ্জতি হচ্ছে। সবচেয়ে বেশি সংখ্যা আছে সে দেশের হিন্দুরা। এদের কোনো নিশ্চয়তা নেই, কার মার বোন কখন বাড়ি থেকে বের করে নিয়ে যাবে, কোনো নিশ্চয়তা দিকে দিতে পারে। আয়োজিত এদিনের কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য সাংবাদিকরা। শ্যামল টিভি। ফেসবুকে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ তুলে স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করল এক রোগী। অভিযুক্ত চিকিৎসকের নাম প্রসন্ন দাস। রোগীদের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা না করিয়ে ভিডিও বানিয়ে রিল তৈরি করছে বলে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ। চিকিৎসার নাম করে লুটের বাণিজ্য চালাচ্ছেন এক চিকিৎসক বলে অভিযোগ। তিনি চিকিৎসার নাম করে রোগীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ। কাঞ্চনপুর মহকুমাস্থিত 10 কম্বলচিলা এলাকার স্থানীয় বাসিন্দা বিকাশ দাস নামে এক ব্যক্তি। নিজ শরীরে সুগার কন্ট্রোল করতে চিকিৎসার জন্য চিকিৎসক প্রসন্ন দাসের শরণাপন্ন হয়ে সর্বমোট চিকিৎসকদের 16,000 টাকা ভিজিট দিয়ে চিকিৎসা শুরু করেন। চিকিৎসা শুরুর 15 দিনের মাথায় অসুস্থ বিকাশ দাস চিকিৎসকের সঙ্গে দেখা করলে জোরপূর্বক সুগার কন্ট্রোল হয়েছে বলে ভিডিও বানাতে চান। তখন সুগার কন্ট্রোল হয়নি বলে বাধা দিলে অসুস্থ বিকাশ দাসকে আর কোনো চিকিৎসা করবে না বলে ফিরিয়ে দেয়। চিকিৎসক প্রসন্ন দাসের রুটিন মাফিক চিকিৎসা করতে গিয়ে বিকাশ দাসের 22,000 টাকার মতো খরচ হয় বলে জানান। এদিকে চিকিৎসক প্রসন্ন দাসের সঙ্গে টেলিফোন করলে কোনো রকম সদুত্তর পায়নি রোগী বিকাশ দাস। 2 মাস কেটে গেলেও টেলিফোন করে চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেননি তিনি। তাই বাধ্য হয়ে সাংবাদিকদের শরণাপন্ন হন রোগী বিকাশ দাস। চিকিৎসক প্রসন্ন দাসের বিরুদ্ধে অভিযোগ তোলে আরো বলেন, চিকিৎসার 15 দিনের মাথায় ভিডিও তৈরি করে চিকিৎসকের নিজ ফেসবুক পেজ থেকে আপলোড করে বিজ্ঞাপন হিসেবে ছড়িয়ে দেন তিনি। আমি তাইনের কেন চিকিৎসার লেগে গেছি, যাওয়ার পরে তাইনের ইয়ে করছে, তাইনে আমারে দেখার পরে কথা কওয়ার পরে কইছে 15,000 টাকা অ্যাডভান্স দিতে লাগবো 1 মাসের, তাইনে 1 মাসের কোর্স। তো আমি তো তাইনে গেছি, তাইনে যেমনি যেমনি করছে কথা কইছি, কথা কওয়ার পরে তাইনে আমি 15,000 টাকা দিছি, 1,000 টাকা তাইনে আবার ওই অ্যাপয়েন্টমেন্ট দিছি। দেওয়ার পরে তাই তো বাড়িতে আইছি, আবার পরে যেমনি যেমনি কইছে সব কিছু করছি। করার পরে আমার শরীরটা খুব খারাপ হয়েছে। খারাপ হওয়ার পরে 15 দিন পরে আবার তাইনের কেন গেছি, যাওয়ার পরে তাইনের লগে কথা কইছি, তাইনে দেখছে, তারপরে একটা রিপোর্ট টেস্ট করাইছে। টেস্ট করানোর পরে রিপোর্টটা ইয়ে করছে, তো রিপোর্টটা তখন আমার হিসাবে রিপোর্টের হিসাবে আমার কমছে না। সাধারণ আমার যেটা হয়েছে 140 হইলে নর্মাল থাকে, তখন এটা আমার 200-র উপরে আছে, আর 200 আছে এরকম।
এটা তো আমার কমছে না। তাই আমি কইছি আমার তো কমছে না, এটা তো এরকম হয়েছে। তো তখন তাই রাগ করে নিছে, রাগ করে আমার কয় হ্যাঁ কমছে না, তোমার আগে এটা আসলো, এখন ইয়ে আসলো। আমি বলছি যাই হোক, এখন তো আমার 140 হয়েছে না, 140 হলে না আমার এটা কমছে, তো আমার কমছে না। তখন কথা করার পরে আরো অনেক কিছু কথাবার্তা হয়েছে। তারপরে তাই আমারে কইছে অন্য কোনো কথা কইতে দিছে না, তাই কইছে হা বা না কও, হা বা না যখন কইছে হ্যাঁ তখন আমি কোনো কথা কইছি না, কারণ আমার তো আমার মনের লগে মিলছে না, এটা কমছে না, এটার লাগে আমি হা বা না কইছি না। হওয়ার পরে আমি কইছি যে আমার শরীরটা খুব দুর্বল হয়েছে, ইয়ে হয়েছে, তাই নিয়ে আমার ইয়ে করছে, তাদের মধ্যে পিন লাগাইয়া কিটা করে, পিন লাগাইছে, লাগানোর পরে কইছে তাই স্টাফ আছে, স্টাফরে কইছে ইয়ে করছে আর আইতে লাগতো না, তাই নিয়ে ইয়ে দিয়ে মনের ভিতরে এরকম হইলে মন পরিষ্কার নইলে আর এরকম হওয়া লাগতো না। সামাজিক মাধ্যমে চিকিৎসকের এই মিথ্যা প্রতিশ্রুতির ভিডিও দেখে রাজ্যের মানুষ ভিড় জমায়। অভিযুক্ত ডাক্তারের চেম্বার মনু ছৈলেঙ্কা হাসপাতাল সংলগ্ন এলাকায়। চিকিৎসক প্রসন্ন দাস এভাবে মানুষের কাছ থেকে মোটা অর্থ কামিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে এই চিকিৎসকের বিরুদ্ধে। শান্তন টিভি। কমলাসাগর সীমান্তে বিএসএফ এর কড়া প্রহরা থাকা সত্ত্বেও বন্ধ নেই অনুপ্রবেশ। শনিবার ভোরে মধুপুর গোটাউন এলাকা থেকে বিএসএফ আটক করে 2 বাংলাদেশি মহিলাকে পরে তাদের হরিহরদোলা বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে ধৃত 2 বাংলাদেশি মহিলাকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা ভারতীয় দালালের হাত ধরে তাঁরকাটা অতিক্রম করে অবৈধভাবে রাজ্যে এসেছে। তাদের কাছ থেকে আগরতলা রেল স্টেশন থেকে কলকাতা যাওয়ার টিকিট উদ্ধার হয়। মধুপুর থানার ওসি জানান ধৃতরা হলো ফারজানা আক্তার, বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায়, ও অপরজনের নাম আরেফা বেগম, বাড়ি বগুড়া জেলায়। ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ। আটক করার পরে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি, মধুপুর পিএস কেস নাম্বার 18/2024। তো এই মূলে আগামীকালকে আমরা 2 জন মহিলা যারা অ্যারেস্ট হয়েছেন তাদেরকে মাননীয় আদালতে ফরওয়ার্ড করা হবে। উইদাউট ভ্যালিড ডকুমেন্টসে তারা ইন্ডিয়াতে এন্ট্রি করেছে। তাদের বাড়ি, একজন নাম হচ্ছে ফারজানা আক্তার, বাড়ি কাশিমপুর বাংলাদেশ, আরেকজনের হচ্ছে আরিফা বেগম, বাড়ি বনগাঁও বাংলাদেশ। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের নাগরিকদের সাথে মত বিনিময় করেন বিধায়ক দীপক মজুমদার। রামনগর বিধানসভা কেন্দ্রের শানমুড়া বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই মত বিনিময় সভায় বিধায়ক দীপক মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন এলাকার নাগরিকরা। বিধায়ক দীপক মজুমদার এদিন এলাকার নাগরিকদের সাথে সরাসরি কথা বলেন, তাদের সুবিধা অসুবিধার বিষয়ে অবগত হন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক দীপক মজুমদার জানান, নির্বাচনের পূর্বে সকলের কাছে পৌঁছানো সম্ভব হয়নি, তারপরও সকলে তাঁকে আশীর্বাদ করেছে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটি ওয়ার্ডে একটি করে মতবিনিময় সভা করবেন এবং সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলবেন। সেই সিদ্ধান্ত মোতাবেক এদিন 15 নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা করেছেন। আমাদের যারা এই বিধানসভা কেন্দ্রের সভাপতি সহ যারা বিভিন্ন স্তরের নেতৃত্ব সবাইকে নিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচারে বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু অনেক ক্ষেত্রে সময়ের অভাবে এই সকল ওয়ার্ডে বিশেষ করে 15, 14, 35, 36 সবার কাছে ব্যক্তিগত পর্যায়ে পৌঁছা সম্ভব হয়নি। উঠান সভা, পথসভা, অন্যান্য পদসভা, জনসভা আমরা করেছি, কিন্তু ব্যক্তিগত তরফ থেকে প্রত্যেকের কাছে আশীর্বাদ চাওয়ার সুযোগ হয়নি। কিন্তু তারা আমাকে আশীর্বাদ করেছেন, আমি না যাওয়ার পরেও তারা আমার উপরে বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন, কাজ করার, রামনগর উন্নয়নে কাজ করার আশীর্বাদ করেছেন, সুযোগ দিয়েছেন। তো আজকে আমরা চিন্তা করেছি, আমরা সহজ কথা বলেছি, আমরা প্রতিটি ওয়ার্ডে একটি করে মত বিনিময় সভা করব। আজকে 15 নম্বর ওয়ার্ড দিয়ে রামনগর বিধানসভার মণ্ডল অন্তর্গত শুরু হয়েছে। এখানে 15 নম্বর ওয়ার্ডে যারা নাগরিকরা আছেন, যারা কার্যকর্তারা আছেন, বিভিন্নভাবে যারা আমার হয়ে প্রচার করেছেন, মানুষের ভোট চেয়েছেন বা আশীর্বাদ নিয়েছেন আমার হয়ে বা কথা দিয়েছেন আমার হয়ে, তাদের সঙ্গে মত বিনিময় করবো। আজকে এখানে বুথ সভাপতিরা, এটা নতুন একটা রামনগরের প্রথম আমি বলবো, এটা উদ্যোগ, এটা রামনগর বিধানসভা কেন্দ্রে আমি দেখিনি কোনো সময় যে এটা সরাসরিভাবে একটা ওয়ার্ডে, শুধু আজকে যারা এখানে শুধু মণ্ডল সভাপতি থাকবেন, উনি সমস্ত ওয়ার্ডে থাকবেন, আর বাকি কোনো ওয়ার্ড থেকে বাইরের এই 15 নম্বর ওয়ার্ডে বাইরে কোনো লোক আজকে এই অনুষ্ঠানে থাকবে না। স্বামী ও সন্তানকে নিয়ে 3 জনের একটা সংসার হবে, এই স্বপ্নে গর্ভে সন্তান নিয়ে স্বপ্ন বেঁধেছিল শর্মিষ্ঠা।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সন্তানের মুখ দেখার আগেই মৃত্যুর কাছে হার মেনে গেল শর্মিষ্ঠা। এই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে 6 মাসের গর্ভবতী শর্মিষ্ঠা বণিক নামে এক হতভাগা মায়ের সাথে। শর্মিষ্ঠা পেশায় নার্স ছিলেন। গত 1.5 বছর আগে বিয়ে হয়েছিল। পরিবার নিয়ে সুখী ছিলেন শর্মিষ্ঠা। ধীরে ধীরে সন্তান নিয়ে স্বপ্ন বাঁধে শর্মিষ্ঠা এবং তাঁর স্বামী শান্তনু চৌধুরী। যথারীতি শর্মিষ্ঠার গর্ভে সন্তান আসে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতেন। গত কয়েকদিন আগে অত্যন্ত শ্বাসকষ্ট হয় শর্মিষ্ঠার। তখন চরিলামের বাসিন্দা শর্মিষ্ঠাকে জিবি হাসপাতালে নিয়ে যায় তার স্বামী শান্তনু চৌধুরী। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকরা তার ডেলিভারি করেন। তার সন্তান জন্ম নেয়। তারপর দুজনের অবস্থায় সংকটাপন্ন হওয়ায় 4 দিন ধরে আইসিইউতে চিকিৎসা চলছিল তাদের। কিন্তু চিকিৎসা চলাকালীন অবস্থায় রবিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন শর্মিষ্ঠা। কান্নায় ভেঙে পড়ে স্বামী শান্তনু। কত স্বপ্ন ছিল সুখের সংসার বাঁধতে, কিন্তু আর বাধা হলো না। মাঝপথে জীবন সঙ্গিনী ছেড়ে গেল তাকে, রেখে গেল তার দেওয়া বড় উপহার। এই উপহারের জন্য দুজনের অনেক স্বপ্ন ছিল, কিন্তু শেষ পরিণাম এমনটা হবে জানা ছিল না শান্তনুর। কিছুদিন আগে হঠাৎ করে শ্বাসকষ্ট হইতেছিল, তারপরে টিভিতে ভর্তি করানোর 6 মাসে প্রেগনেন্ট আসতো আমার বৌদি। 6 মাস ডেলিভারি বাঁচানোর লেগে ডেলিভারিটা করানো হয়েছে। ডেলিভারিটা করানোর পরে দাদা কিছুদিন আইসিইউতে আসলো, তারপরে আজকে সকালে মারা গেছে। বাচ্চারা তো আইসিইউতে আছে। বাচ্চারা তো আইসিইউতে আছে। বিধায়ক ও বিধায়কের ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলল ইন্ডিয়া জোট। কুমারঘাট কংগ্রেস কার্যালয়ে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সিপিআইএম রাজ্য নেতৃত্ব স্বপন কুমার বৈষ্ণব। তিনি বলেন, গত 8ই আগস্ট সারা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। তার সাথে কুমারঘাট ব্লকের অধীনে 100টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়। কিন্তু এদিন কুমারঘাটের বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের আশ্রমপল্লী স্কুলে একটি বুথ সেন্টারে সিপিআইএমের এক নেতৃত্ব সুজিত দেবকে ভগবান দাস নিজেই তার সাঙ্গপাঙ্গ নিয়ে মারধর করেন। এই এলাকাতেই ইন্ডিয়া জোটের প্রার্থী তপন দাসের ওপরও আক্রমণ করে শাসক দলীয় দুর্বৃত্তরা। তার পাশাপাশি কুমারঘাট সুকান্তনগর এলাকার ইন্ডিয়া জোটের 3 কর্মী মতি দেবনাথ, পুরেন্দু দাস প্রকাশের মধ্যে একজন প্রাক্তন পুলিশ কর্মী রসেন্দ্র দেবনাথকে মারধর করে শাসক দলের দুর্বৃত্তরা। এদিনে রতিয়াবাড়ি চিটাগাং এলাকার ইন্ডিয়া জোটের প্রার্থী স্বপন দেবের ওপরও আক্রমণ হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়, কুমারঘাট থানাধীন ওজান দুধপুর এলাকার নিবাসী তথা কংগ্রেস নেতা সেবক দত্তের ওপর বর্বরোচিত হামলা করে। তার বাইকটি পুড়িয়ে দেয় ভগবান দাসের ভাই সহ বিজেপির দুষ্কৃতীরা। অপরদিকে ফটিকরায় বিধানসভার পূর্ব রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের ইন্ডিয়া জোটের এক এজেন্ট সুকেশ ধরকে মারধর করে দুষ্কৃতীরা। পাশাপাশি ফটিকরায়ের গোকুলনগর, রাধানগর, পূর্ব রাতাছড়া সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তোলেন। কিন্তু আমরা দেখলাম আমাদের পাবিয়াচড়া কেন্দ্রের বিধায়ক মহাশয় উনি বিভিন্ন পোলিং বুথগুলোতে গিয়ে প্রবেশ করলেন, সেখানে মানুষকে উনি ধমকালেন, অফিসারদের সাথে কথা বললেন। এটা এরপরে উনি যেভাবে নিজে আশ্রমপল্লীতে কাণ্ডটা ঘটালেন এবং বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি করে পরিবেশটাকে যেভাবে নষ্ট করলেন, 5টা গ্রাম পঞ্চায়েতে যেভাবে উনি ভোটের রেগিংয়ের মদত দিলেন, এটা তীব্র ভাষায় আমরা ইন্ডিয়া জোট আমরা এটার প্রতিবাদ জানাই। অন্যান্য বছরে ন্যায় এই বছরও গণেশ পুজোর আয়োজন করছে রাজধানী গণপতি সামাজিক সংস্থা। গণেশ পুজোকে সামনে রেখে রবিবার গণপতি সামাজিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো ও কাঠাম পুজো। এই বছর তাদের পুজোর 13তম বর্ষ। রবীন্দ্র ভবনের সামনে প্রতি বছর তারা ঘটা করে গণেশ পুজো করে আসছে। একটা সময় ছিল যখন রাজ্যে গণেশ পুজো তেমন একটা হতো না, কিন্তু বর্তমানে গণেশ পুজো আগরতলা শহরে অলিগলিতে হয়ে থাকে। গণপতির সামাজিক সংস্থা গণেশ পুজোকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রক্তদান শিবির থেকে শুরু করে অনাথ আশ্রমে খাবার, বস্ত্রদান সহ অন্যান্য সামাজিক কর্মসূচি পালন করবে বলে জানান গণপতি সামাজিক সংস্থার কর্মকর্তারা। এই বছর গণেশ পুজো অনুষ্ঠিত হবে 7 সেপ্টেম্বর থেকে 4 দিন ব্যাপী। গণপতি সামাজিক সংস্থার গণেশ পুজোর উদ্বোধন হবে 5 সেপ্টেম্বর। এবার এই গণেশ পূজা 13তম গণেশ পূজা হচ্ছে। আমরা 2012 থেকে শুরু করেছিলাম পুজো। প্রতি বছরের নয়, এবার আমাদের পুজো শুরু হতে যাচ্ছে আগামী 5ই সেপ্টেম্বর থেকে। পুজো হবে 7 তারিখ। 5ই সেপ্টেম্বর আমাদের পুজো উদ্বোধন হবে এবং আমাদের পুজো চলবে 14 তারিখ অবধি। আমাদের প্রধানত পুজো যা হয়
পুজোর প্যান্ডেল হবে, পুজোতে 5 দিনব্যাপী প্রসাদ বিতরণ করা হবে সাধারণ ভক্তবৃন্দদের মধ্যে। এছাড়া আমরা আরও 5-6টা সামাজিক কাজ করার পরিকল্পনা নিয়েছি। বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে রবিবার শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আগরতলা শহরে এক র্যালি সংগঠিত করা হয়। র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে উচ্চায়িত প্যালেসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে সকলেই। উপস্থিত ছিলেন শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক হরকিশোর ভৌমিক সহ অন্যান্যরা। হরকিশোর ভৌমিক জানান, রবিবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর 117তম আত্মবলিদান দিবস। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি প্রতি বছর দিনটি পালন করে থাকে। সেই মোতাবেক এই বছরও দিনটি পালন করা হয়েছে। শহীদ ক্ষুদিরাম বসু চেয়েছিলেন একটি শোষণ মুক্ত সমাজ, কিন্তু বর্তমানে দেশি শাসকরা দেশের মানুষকে শোষণ করে যাচ্ছে। তার বিরুদ্ধে লড়াই করতে হলে হাজার হাজার ক্ষুদিরাম বসুর প্রয়োজন। তাই ছাত্র যুবদের মধ্যে ক্ষুদিরাম বসুর চিন্তা চেতনাকে জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন, পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী অগ্নিশিশু শহীদ ক্ষুদিরাম বসুর আজ 117তম আত্মবলিদান দিবস। আমরা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি প্রত্যেক বছর যথাযোগ্য মর্যাদার সহিত এই দিনটি পালন করি। এবারও আমরা এখানে সমবেত হয়েছি শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানানোর জন্য। বাড়ির মালিকের অসাবধানতার কারণে গভীর পরিত্যক্ত গর্তে পড়ে গেল এক গরু। ঘটনা ধনপুরে গ্রাম পঞ্চায়েতের সাধন দেবনাথের বাড়িতে। পরে দমকল কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করল গরুটি। ঘটনার বিবরণে জানা যায়, ধনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাধন দেবনাথের একটি গরু এক পরিত্যক্ত গভীর গর্তে পড়ে যায়। গরু মালিক দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে নজরে আসে গর্তের ভেতর হাবুডুবু খাচ্ছে গরুটি। এই অবস্থা দেখতে গিয়ে চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। তারা এসে গরুটিকে উদ্ধার করে প্রাণে বাঁচায়। ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সহিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসকে পালন করা হয়। রবিবার রাজধানী মেলারমাঠ স্থিত ছাত্র যুব ভবনে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দে সহ অন্যান্যরা। উপস্থিত সকলেই শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সন্দীপন দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করার লড়াইয়ে বহু শহীদ অকাতরে নিজের প্রাণ দিয়েছেন। কিশোর বয়সে বিপ্লবী আন্দোলনকে নিজেকে সমর্পিত করেছিলেন শহীদ ক্ষুদিরাম বসু। দেশকে স্বাধীন করার জন্য আত্মবলিদান করেছেন তিনি। স্বাধীনতার আন্দোলনে ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করার লড়াইয়ে বহু শহীদ অকাতরে নিজের প্রাণ দিয়েছেন। তেমনি একজন শহীদ যে কিশোর বয়সে বিপ্লবী আন্দোলনে নিজেকে সমর্পণ করেছিল। ক্ষুদিরাম বসু 1908 সালের 11ই আগস্ট দেশমাতৃকার মুক্তির সংগ্রামে পরাক্রমশীল ব্রিটিশ শাসনকে পরাস্ত করতে ডিওয়াইএফআই ইন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে স্বাধীনতা দিবসকে সামনে রেখে এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার নন্দননগর বাজার শেডে হয় এই বসে আঁকো প্রতিযোগিতা। উপস্থিত রয়েছেন বিধায়ক নয়ন দাস সহ অন্যান্যরা। আগামী 15 তারিখ আমাদের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস উপলক্ষে এটাকে সামনে রেখে ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ইন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে এই বসা আঁকো প্রতিযোগিতা করেছেন। তো আপনারা জানেন, আমাদের সংগঠন সবসময় সামাজিক কাজে মানুষের কাছে দায়বদ্ধ। বিভিন্ন অর্থনৈতিক মানচিত্র বা সামাজিক মানচিত্র যাতে মানুষের উন্নত দিকে যায়, তার জন্য আমরা সবসময় মাঠে ময়দানে থাকি। তারই অঙ্গ হিসেবে আজকে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।